Students, welcome to my lecture, and today I will talk about the specific relief act. And yeah, let's start. I'll take the lecture in Bangla. Specific relief act আমি এটা সংক্ষেপে এসআর অ্যাক্ট লিখব। 1877 এটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে it came into act in 1877. এটা হচ্ছে 1877 সালের ফার্স্ট অ্যাক্ট নাম্বার আইন, অ্যাক্ট নাম্বার 1 অফ 1877। এটা কার্যকর হচ্ছে 1st মে 1877। যারা বার কাউন্সিল এক্সামের জন্য লেকচার ফলো করো কিংবা কোনো কিছু, তাদের জন্য এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। 1877 সালের 1 নম্বর আইন এটা আসছে, কার্যকর হচ্ছে 1st মে 1877, এবং এটা হচ্ছে একটা সাবস্টেন্টিভ অ্যাক্ট। এটা হচ্ছে একটা সাবস্টেন্টিভ ল। এর মানে হচ্ছে এটা একটা তত্ত্বগত আইন, মানে এটা প্রসিডিউরাল না। বার কাউন্সিলের পরীক্ষায় শুধুমাত্র এসআর অ্যাক্ট আর এবং পেনাল কোড এগুলো হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। ওকে, আর এই লয়ের প্রথম খসড়া, যেটা একটা আইনের তো খসড়া তৈরি করতে হয়, তাই না? তেমনি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের খসড়া তৈরি করেছিলেন হচ্ছে ডক্টর হোয়াইটলি স্টোকস। এখন দুনিয়ার যত আইন দেখবা, প্রত্যেকটা আইনই কোনো না কোনো একটা আইন ফলো করে অ্যাকচুয়ালি করা হয়েছে। হ্যাঁ, সো ডাক্তার হোয়াইটলি স্টোকস যে ছিল, সে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের খসড়াটা তৈরি করছেন হচ্ছে নিউ ইয়র্ক সিভিল কোড যেটা ছিল, সেই নিউ ইয়র্ক সিভিল কোড দেখে হচ্ছে সে এই খসড়াটা তৈরি করছিলেন। সেটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862। সালের নিউ ইয়র্ক সিভিল কোডটা সে ফলো করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সালের খসড়াটা সে তৈরি করে, এবং পরবর্তীতে এই খসড়াটা পাস হয় হচ্ছে 1877 সালে 1 নাম্বার অ্যাক্ট হিসেবে 1st মে থেকে এটা অ্যাপ্লিকেবল হয়। হ্যাঁ, এই হচ্ছে এটা ইন্ট্রোডাকশন। আর একটা কথা হচ্ছে এখানে সেকশন আছে হচ্ছে টোটাল 57টা সেকশন আছে। আর স্পেসিফিক রিলিফটা একটা খুবই প্রয়োজনীয়, জাস্ট বিকজ তোমাদের বার কাউন্সিল এক্সাম লাগবে, এটা তো একটা কথা, বাট এরপরে সবচেয়ে বেশি দরকার হচ্ছে সিভিল কোড যারা কেস করবে তাদের সবসময় এই একটা লাগবে। এখন আসি স্পেসিফিক রিলিফটা অ্যাকচুয়ালি কেন দরকার। হ্যাঁ, তোমাদেরকে খুব একটা এনশিয়েন্ট একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, একটু পেঁচানো হয়ে যাবে, ওটা পড়ার এক্সাম্পল, বাট নর্মাল ইকুইটি অ্যান্ড রিলিফ অ্যাক্ট তো সবাই পড়ে আসছে। সেই ইকুইটির মধ্যে যে ব্যাপারগুলো ছিল যে হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড, তারপরে ডিলে ডিফিটস ইকুইটি, ইচ অ্যান্ড এভরিথিং, এই সব কিছু দেখবা স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা যখন পড়তে যাবা তখন দেখবা ওই ইকুইটি ল থেকে বহুত কিছু না এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মধ্যে চলে আসছে। এখন একটা স্পেসিফিক রিলিফের একটা এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, কি একটা এক্সাম্পল হতে পারে, খুব সিম্পল একটা এক্সাম্পলের কথা বলি। সাপোজ আমার এইটা আমারই আইপ্যাডটা, এই আইপ্যাডটা ধরো দাম কত, 50,000, 60,000, কিংবা ধরো 20,000 টাকাই ধরো এটা দাম। সো যখন এই আইপ্যাডটা যদি একজনের সাথে কন্ট্যাক্ট হলো যে সে আমার এই আইপ্যাডটা ইউজ করে সে তার ক্লাস করবে, এই বিনিময়ে আমি তার সাথে একটা কন্ট্যাক্ট করে তাকে ভাড়া দিলাম। কি ভাড়া দিলাম? যে দৈনিক 500 টাকা চুক্তিতে সে আমার আইপ্যাডটা ব্যবহার করে ক্লাস করতে নিয়ে যাবে। খুবই সিম্পল। এখন সে যদি আমার আইপ্যাডটা হারায় ফেলে, কিংবা এই আইপ্যাডটার বাজার মূল্য ধরে এখন 35 কিংবা 40 কিংবা 50,000 টাকা, সে আরো 10,000 টাকা এক্সট্রাতে করলো কি আরেকজনের কাছে সেল করে দিল,
সেল করে দিয়ে আমাকে এসে বললো যে এই যে নাও, তোমাকে আমি 50,000 টাকাই দিলাম, মার্কেট প্রাইস এটা, বিনিময়ে আমি আইপ্যাডটা একজনের কাছে সেল করে দিছি। এখন তুমি নর্মাল যদি একটা নর্মাল মানুষ কথাবার্তা বলে, সে বলতে পারে হ্যাঁ ঠিক আছে, মার্কেট প্রাইস তো এখন 30 কিংবা 40,000, তুমি 50,000 টাকা পাইছো, এটা তো মাইনে নাও। বাট আমি তো আমার এই আইপ্যাডের মধ্যে ধরো আমার থিসিস পেপার আছে, এই আইপ্যাডের মধ্যে আমার বহুত ইম্পর্টেন্ট ফটোজ আছে, আমার গ্র্যান্ডড্যাড যে মারা গেছে তার সাথে ধরো আমার ফটোজ আছে আমার এই আইপ্যাডের মধ্যে। সো এখন ওই 50,000 টাকা দিয়ে কি আমার এই আইপ্যাডের যে ক্ষতি এটাকে পোষায় নেওয়া যাবে? আমি যদি নতুন একটা আইপ্যাড কিনি, আমি কি আমার থিসিস পেপারটা ফেরত পাবো? আমি কি আমার গ্র্যান্ডড্যাডের সাথে যে আমার যে ফটোজ গুলো ছিল, যে মেমোরিজ গুলো ছিল, ভ্যালুয়েবল মেমোরিজ, আমি তো সেগুলো আর ফেরত পাইতেছি না, তাই না? সো এই ক্ষেত্রে কি পয়সা যেটা ছিল 50,000 টাকা, ইটস অ্যান ইনএডিকুয়েট রিলিফ। এই 50,000 টাকা মোটেও পর্যাপ্ত না। হোয়াট আই ওয়ান্ট মাই আইপ্যাড ব্যাক। আমার 50,000 টাকা দরকার নেই। ঠিক এইরকম সিনারিওর ক্ষেত্রেই আসছে হচ্ছে স্পেসিফিক রিলিফ ট্যাগটা। কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ ট্যাগটা কি কি ক্ষেত্রে দেওয়া যায়, কি কি যায় না, এটা সেকশন 12 এ গিয়ে পরে পড়াবো। বাট এটা নর্মাল একটা এক্সাম্পল দিয়ে বললাম যে এইরকম কোন ক্ষেত্রে যেটা পয়সা দিয়ে আমার ক্ষতিটা নিরূপণই করা যাইতেছে না। সো আমার এই 50,000 টাকা দিয়ে কি হবে? আই ওয়ান্ট মাই আইপ্যাড ব্যাক। আমার এটার মধ্যে আমার যে থিসিস পেপার আছে, আমার যে ভিডিওস লেকচার্স আছে, আমার গ্র্যান্ডদাদের সাথে ফটো আছে, আমার 10, 20, 50, 80 আওয়ার্স অফ ওয়ার্ক আমার এটার মধ্যে। আই ওয়ান্ট দেম ব্যাক। আমার তো পয়সার দরকার নাই। এটা হচ্ছে এতই ভ্যালুয়েবল প্রোডাক্ট যেটার দামটা আমি পয়সা দিয়ে নিরূপণ করতে পারতেছি না। গেল এরকম একটা ক্ষেত্রে হলে আমি স্পেসিফিক রিলিফ ট্যাগটা চাইতে পারি। এটা মুভেবল প্রপার্টির ক্ষেত্রে বললাম। বাট ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কি জন্য চাইবো, কেন স্পেসিফিক রিলিফ ট্যাগটা ব্যবহার করা হয়, এটা আমি লেকচারে যাইতে যাইতে বলবো। হয়তো আমার লেকচার 4টা আগে এবং 5 আগে আপলোড করা আছে, ওর মধ্যে দেখলেও তোমরা পাবা। এবার আসি যে স্পেসিফিক রিলিফ ট্যাগের সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন কোনগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে সেকশন 5, সেকশন 6 পড়তে হবে, বাট আমি সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো লিখছি। হ্যাঁ, যে 3 স্টার সেকশন যেগুলো না পড়লেই কোনোভাবে হবে না। 5, 7, 8, 9, 10, 11, 13 to 19, then 21, 21A, এরপরে আসবে হচ্ছে তোমার 31, 35, 39, 42, 44, then 53 থেকে 57। এর মধ্যে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই দুটো সেকশন একসাথে পড়তে হবে, টুগেদার। আমি লেকচার নাম্বার 5-এ এই দুইটা সেকশন নিয়ে আলোচনা করছি, এটা ভিডিওটা দেখলেই পেয়ে যাবা। এই দুইটা সেকশন সবসময় একসাথে পড়তে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার 8, 9 এই দুইটা একসাথে পড়তে হবে, 10, 11 একসাথে পড়তে হবে। আর স্পেসিফিক রিলিফ ট্যাগের সাথে সবসময় লিমিটেশন অ্যাক্টের একটা খুব ভালো একটা যোগাযোগ থাকে সবগুলোর ক্ষেত্রে। যেমন ধরো তুমি যখন সেকশন 8-এ যাবা, সেকশন 8-এ দেখবা এটা লিমিটেশন পিরিয়ড হচ্ছে 12 ইয়ার্স অ্যাকর্ডিং টু আর্টিকেল 142 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট। আবার 9-এ যখন যাবা তখন হচ্ছে 6 মান্থস হবে আর্টিকেল 3 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে তোমার এখানে লিমিটেশন অ্যাক্টটা উপর্যুপরিভাবে জড়িত। এই কারণে আমার ইউনিভার্সিটির কোর্সে স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এবং লিমিটেশন দুইটা একসাথে অ্যাড করা। সো এটা একটা সেম কোর্স, এবং এই কোর্সটা আমি সেমিস্টার নিচ্ছি আমার ইউনিভার্সিটিতে। সো লেকচারগুলো মেইনলি আমার সেই স্টুডেন্টসদের জন্য। তারপর আমি ইউটিউবে আপলোড করছি, ইউ গাইস আর মোস্ট ওয়েলকাম টু হ্যাভ এ ওয়াচ অ্যান্ড স্টাডি। সো ইটস ভেরি গুড ফর মি, যদি কারো একটু হেল্প হয়। বিকজ বাংলাদেশি লয়ে লেকচার পাওয়া যায়, বাট আমার ওইগুলো কেমন যেন একটু কাঠখোটা টাইপ মনে হয়। রিডিং করে দিতেছে। বাট টু মি ল ইজ মোর লাইক যে তোমার নর্মাল কমন সেন্স কি বলে, তুমি তোমার কমন সেন্সটাকে দিয়ে লকে দেখো। ফার্স্টে তুমি তোমার কমন সেন্সে যেটা বলবে সেটাকে তুমি লয়ের সাথে মিলাও, দেখবা তোমার কমন সেন্সের সাথে লয়ে যা লেখা আছে তার 60, 70, 80% মিল হবে, একটু এদিক ওদিক হবে। সো লয়ের মেইন জিনিসটা তোমার বুঝতে হবে, এসেন্সটা তোমার ধরতে হবে। আদারওয়াইজ মুখস্থ করে বা সেকশন মুখস্থ করে, অবভিয়াসলি বাংলাদেশে এটা খুবই কাজে লাগে মুখস্থ করে, সবকিছু মুখস্থ বাংলাদেশে। বাট স্টিল আমি যেটা মনে করি আমার
ছোট জায়গা থেকে, আমি এত বড় কেউ না, বাট আমার ছোট জায়গা থেকে আমি মনে করি ল হচ্ছে বোঝার জিনিস, এটা মুখস্থ জিনিস না। অ্যান্ড ফর দ্যাট রিজন আমার সাবজেক্টের পরীক্ষায় আমি কোনো বট কোশ্চেন দিই না, অল আর কেস বেসড কোশ্চেন। আমি কেস দিয়ে দিব, তোমরা কেস সলভ করবে। আমার আগের সেমিস্টারে যারা ছিল সেম কোর্স, তারাও একইভাবে করেছে। সাম অফ দেম প্রিটি লাইক দ্যাট সিস্টেম, সাম অফ দেম ডিডন্ট, বিকজ অনেকে মুখস্থ বিদ্যাটা খুব বেশি প্রেফার করে তোমার অ্যানালিটিক্যালের চেয়ে বেশি। এটা তাদের উপরে, বাট মোরাললেস আমার এই কয়টা সেকশন খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো 31, 39 দুইটার লিমিটেশন পিরিয়ড হচ্ছে 3 ইয়ার্স, বাট একটা হচ্ছে 93 আর একটা হচ্ছে 95, 96, এই দুইটা অনুযায়ী। সো প্রত্যেকটা লিমিটেশন পিরিয়ড থাকে। হ্যাঁ, এখানে যতগুলা পড়বো সবগুলোই দেখবে মোরাললেস লিমিটেশন পিরিয়ড থাকে। এই কারণে এই লেকচারে বারবার মাঝে মাঝে চলে আসবে লিমিটেশন অ্যাক্টের কথা, লিমিটেশন অ্যাক্টসের আর্টিকেল গুলোর কথা। সো এবার আমি চলে আসি অ্যাকচুয়ালি স্পেসিফিক রিলিফ অ্যাক্টে তোমার কয় রকম প্রতিকার দেওয়া হয়। এটা সবসময় খুব একটা কমন জিনিস যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 5 রকমের প্রতিকার দেওয়া হয়, যে তুমি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে তুমি কোন কোন প্রতিকারটা অ্যাকচুয়ালি পাবা, কি কি রেমেডি তোমাকে আদালত দিবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ফলো করে। এটা হচ্ছে 5 রকম প্রতিকার। এটা বলা আছে হচ্ছে সেকশন 5 এ, সেকশন 5 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। আমি যেটা লিখবো এটার সাথে সেকশনের কথাবার্তা একটু আলাদা হবে, বাট মেইন এই 5 প্রকার প্রতিকারই তোমাকে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে, সেকশনে কিভাবে বলা আছে, এটা একটু তোমরা সেকশনটা রিডিং করবে। আমি তোমাদেরকে এখন সেকশন রিডিং করাবো না, আমি ডিসক্রাইব করে যাব। আমার ডেসক্রিপশনের সাথে তোমরা বই পড়ে বই মিলাবা, তাহলে দেখবা ইউল বি কি বলা হয় যে তুমি কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবা, একটা রাইট একটা ধারণা চলে আসবে তোমার, এবং আজীবন তোমার এটা মনে থাকবে। যতবার কেস আসুক, যাই আসুক, বা কাউন্সিলের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় হোক, তোমার ইজিলি জিনিসগুলো মাথায় থাকবে। সো এটা সেকশন 5 অনুযায়ী 5 রকম প্রতিকার দেওয়া হয়। 1 নম্বরে হচ্ছে রিকভারি অফ পজেশন। আমার হাতে লেখার জন্য আমি খুবই সরি, আমার হাতে লেখা খুবই ভালো। I have a pretty bad handwriting. Sometimes even I don't understand my handwriting. So please keep up with me. 1 নম্বরে হচ্ছে রিকভারি অফ পজেশন। আমি যদি রিকভারি অফ পজেশনের কথা বলি তাহলে দেখবা এটা হচ্ছে সেকশন 8 থেকে 11 এর মধ্যে হচ্ছে রিকভারি অফ পজেশন নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্স অফ সি, মানে হচ্ছে কন্ট্রাক্ট। এটা হচ্ছে 2 নাম্বার। এটা কোথায় বলা আছে আমি একটু পরে বলতেছি, আমি একটু 3 নাম্বারটা লিখি। 3 নাম্বারটা হচ্ছে রেকটিফিকেশন এন্ড ক্যান্সেলেশন অফ কন্ট্রাক্টস, মানে হচ্ছে চুক্তি সংশোধন করা, চুক্তি বাতিল করা। ক্যান্সেলেশন অফ কন্ট্রাক্ট। 4 নম্বর হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, এবং 5 নম্বরে বলা হচ্ছে ডিক্রেটরি রিলিফ। এটা হচ্ছে 12 থেকে 30 আর হচ্ছে 55 না 12 থেকে 30। দলিল সংশোধন যেটা, এটা হচ্ছে 31 থেকে 40 এর মধ্যে। প্রিভেন্টিভ রিলিফ যেটা বলা আছে সেটা হচ্ছে 52 থেকে 57, 52 to 57, এবং ডিক্রেটরি রিলিফ যেটা ঘোষণামূলক প্রতিকার, ঘোষণামূলক যেটা ঘোষণা দেওয়া হয় সেটা বলা আছে হচ্ছে 42 and 43। এই কয়টা প্রতিকারই হচ্ছে তোমাকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে দিবে। হ্যাঁ,
সো এখন সেকশন 5 এ মেইনলি কি বলা ছিল, রিকভারি অফ পজেশনটা এটা কিভাবে দেয়, একটা নরমাল একটা কথা, আদালত কিংবা যে কেউ একটা রিকভারি অফ পজেশনটা কিভাবে দেয়, তোমাকে পজেশনটা কিভাবে দিবে, দিবে কি বাই টেকিং পজেশন অফ সার্টেন প্রপার্টি এন্ড ডেলিভারিং ইট টু দ্য ক্লেইমেন্ট, যে প্রপার্টিটা ক্লেম করছে তার কাছে প্রপার্টিটা ফেরত দিয়ে দেওয়া, এটা হচ্ছে রিকভারি অফ পজেশন সেকশন 5 এর এ সেকশন। যেমন তোমাদের 8 থেকে 11 যেটা বললাম, এটা যেমন ছিল যে আমার একটা জমিতে আমি দখলদার, জমির মালিক আমি, কিন্তু আমাকে জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তো তখন আমি কোর্টের কাছে গিয়ে কি চাইবো, যে মাননীয় আদালত আমার যেহেতু জমির মালিকানা আমার জমিতে আমার দখল ফিরিয়ে দেওয়া হোক, মানে রিকভারি অফ পজেশন। আদালত ট্রায়াল প্রসেসে গিয়ে যুক্তি তর্ক সবকিছু শুনে যার জমি তাকে তার পজিশন ফিরিয়ে দিবে, সেটা হচ্ছে রিকভারি অফ পজেশন। সেকেন্ড, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আমি যেমন আমার আইপ্যাডের কথা বললাম, যে আইপ্যাডটা আমাকে ফেরত দিতে হবে, কন্ট্রাক্ট ছিল তুমি আইপ্যাডটা নিয়ে কাজকর্ম শেষ করে আমাকে ফেরত দিবা, তোমার আমাকে ফেরত দিতে হবে, এটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আমি যদি আরেকটা ভালো এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমার কারোর সাথে চুক্তি হইলো যে আমার বাড়িটা, ধরো আমার বিয়ে কয়েকদিন পরে, কিংবা আমার বিয়ে হয়ে গেছে তারপরেও ধরো আমার বিয়ে কয়েকদিন পরে, আমার বিয়ে বাড়িটার চারপাশে লাইটিং করতে হবে, বিনিময় হচ্ছে আমার লাইটম্যানকে 50,000 টাকা দিব। আমি ওকে টাকা দিয়ে দিছি, আমার বাড়িটা লাইটিং করতেছে না, আমার বিয়ে 2 দিন পরে, কেন করতেছে না, কারণ ওর যে কোনো কারণে ইচ্ছা হইতেছে না। সো আমার এই ক্ষেত্রেও যদি আমাকে টাকাটা ফেরত দিয়ে দেয়, আমি তো আমার লাইটিংটা তো হবে না, আমার বিয়ে আমার আজীবনে একবার হবে, আমার লাইটিংটা হবে না, এটা কোনো কথা হলো নাকি? আমি চাই পারফেক্টলি সবকিছু হোক। এখন এটা বিয়েটাও কোনো প্রপার এক্সাম্পল না, জাস্ট বিকজ এটা কোর্টের প্রসেস অনেক লেন্দি হয়, বাট আমি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি যে জিনিসটা হচ্ছে এইরকম, যে তোমার যেই ক্ষেত্রে যা করার কথা ছিল স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, তোমাকে সেই কন্ট্রাক্টটাই সবসময় পারফর্ম করতে হবে। রেকটিফিকেশন এন্ড ক্যান্সেলেশন অফ, যেটা ক্যান্সেলেশন অফ কন্ট্রাক্ট, এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি দলিল দস্তাবেজে সবকিছুতে অনেক ভুল হয়ে যায়, তাই না? এরকম অনেক হয়, যে কোনো কিছুতে ভুল হয়ে যায়, ধরো চিটিং করলো কেউ একজন, ফ্রড করলো, এরকম ক্ষেত্রে দেখা যায় আমার দলিল এটা ক্যান্সেল করার দরকার হয়। এবং যেমন ধরো এখানে যেটা বলা আছে, বাই প্রিভেন্টিং এ পার্টি ফ্রম ডুইং হুইচ হি ইজ আন্ডার অ্যান অব্লিগেশন টু ডু, এটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের কথা বলা হয়েছে, যার যেটা করার কথা তাকে সেটা করতে বলা। এরপরে আসো রেকটিফিকেশন এন্ড ক্যান্সেলেশন অফ কন্ট্রাক্ট। এটা হচ্ছে তোমাদের লেকচার 5 এ আমি আলোচনা করে দিছি, যে দলিলটা কিভাবে কেন বাতিল হবে, কিংবা দলিলটা কেন আমরা সংশোধন করতে পারি, সেটাও স্পেসিফিক রিলিফ টেন্ডারের আন্ডারে করা যায়। তারপরে আছে প্রিভেন্টিভ রিলিফ, যেটা এটা হচ্ছে নিষেধাজ্ঞার কথা বলছে। এখানে 4 প্রকার হচ্ছে আদেশাত্মক নিষেধাজ্ঞা, আর 1 প্রকার আছে হচ্ছে নিরোধমূলক নিষেধাজ্ঞা, নিরোধমূলক প্রতিকার। এই 5টার মধ্যে 4টা আছে হচ্ছে তোমার আদেশাত্মক, আর একটা আছে শুধুমাত্র নিরোধমূলক প্রতিকার, সেটা হচ্ছে ইনজাংশন। প্রিভেন্টিভ রিলিফের কথা যেটা, সেটা হচ্ছে নিরোধমূলক প্রতিকার। এর মধ্যে আছে সেটা হচ্ছে যে কোনো কিছু করতে বাধা দেওয়া, যেমন ধরো আমার বাসার সামনে কেউ যদি ময়লা ফেলে, রেগুলার ময়লা ফেলতেছে, তখন আমি আদালতের কাছে গিয়ে কি চাইবো, আমি আদালতের কাছে গিয়ে চাইবো যে আমার বাসার সামনে যেন ময়লাটা না ফেলা হয়। কন্ট্রাক্ট যেটা আমার এরকম, যদি এটা ইনজাংশনের মধ্যে কথা বলতেছি না, এটা আমি ইনজাংশনের মধ্যেই, বাট স্পেশাল রিলিফ অ্যাক্টের আন্ডারে বলতেছি, ঠিক আছে? যেমন ধরে এটা হচ্ছে আমার কন্ট্রাক্টে ছিল যে আমার একটা 5তলা বাড়ি তৈরি করতে হবে, বাড়ির নকশাটা একরকম দেওয়া আছে, সো নকশাটা না মাইনে আমার যে কন্ট্রাক্টর সে করতেছে কি চারদিকে 1 হাত কমায় দিতেছে, বাড়ি 1 ফিট বাড়ায় দিতেছে, সো আমার বাড়ির মডেলটা নষ্ট হইতেছে। আমি এমন অবস্থায় কোর্টের কাছে যেয়ে বলবো যে আমার বাড়ির কাজটা আপাতত কন্ট্রাক্টর বন্ধ রাখো, কারণ হচ্ছে সে বাড়ির প্ল্যানটা উল্টাপাল্টা করে ফেলতেছে। যখন এরকম কোনো কিছু হবে তখন আমি সে কোর্ট দেখা যাবে, তখন একটা প্রিভেন্টিভ রিলিফ দিবে যে না, ও যাতে এই কাজটা এখন না করে, আপাতত বন্ধ রাখুক, আদালত যুক্তি তর্ক সবকিছু শুনে তারপর ডিসিশন দিবে। এটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। আর ডিক্রেটরি রিলিফ যেটা হচ্ছে যে ঘোষণামূলক, দুইটা ক্ষেত্রে ঘোষণামূলক দেওয়া যায়, একটা হচ্ছে আইনগত অধিকার এবং দ্বিতীয়টা হচ্ছে নরমাল পদাধিকারের ক্ষেত্রে। এটা পরবর্তীতে দেখবো 42 ধারার মোকদ্দমা, এবং 42 ধারার মোকদ্দমা করলে সবসময় ওইটার সাথে একটা আনুষঙ্গিক প্রতিকার চাইতে হয়। শুধুমাত্র 42 ধারার প্রতিকার আদালত সাধারণত দেয় না যদি এটার সাথে অন্য কোনো প্রতিকার না চাওয়া হয়। যেমন 8 ধারার যখন মোকদ্দমা করবে, স্পেসিফিক পারফরমেন্স কি বলা হয়, রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, যেটা সেটা যখন করা হবে সেকশন 8 এর আন্ডারে, তখন তোমাকে ওইটার সাথে 42 ধারার মোকদ্দমা সবসময় করতে হবে, 8 আর 42 একসাথে করতে হবে।
তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।